দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির নামে চাঁদাবাজি করছে অনুপ্রবেশকারীরা, অভিযোগ নেতাদের। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়ি বহরে আওয়ামী লীগের হামলা, একজন নিহত, সাংবাদিক সহ আহত অন্তত 50 জন। কাল ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল, আলোচনা হবে বহুমাত্রিক বিষয়ে, দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচনের আশা। কক্সবাজারে একদিনে রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টি, পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ 6 জনের প্রাণহানি। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার এখনই সময়, ডক্টর মুস্তাফিজের মন্তব্য। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার তাগিদ ডক্টর ইফতেখারুজ্জামানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে এমন কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণ অভ্যুত্থানের বিজয় সুসংহত করতে হবে। আরেক অনুষ্ঠানে ছাত্র জনতার হত্যাকারীদের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের ব্যবস্থা কারা করছে তাদের নাম প্রকাশের অনুরোধ জানান দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। শেখ হাসিনা সরকারের আমলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ সম্মেলনে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার সহ নানা বিষয়ে প্রশ্ন করে আলোচনায় ছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। জাতীয় প্রেস ক্লাবে তাকে দেয়া সংবর্ধনায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে তিনি বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে গত 15 বছরে দেশ ছাড়া হয়েছেন অনেক সাংবাদিক। বিএনপি মহাসচিব বলেন, সুপরিকল্পিতভাবে ছাত্র জনতার ঐক্য নষ্টের চেষ্টা চলছে, যা রুখে দেওয়ার আহ্বান তার। এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যদি আমরা অটুট রাখতে পারি, আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করবো সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে বাংলাদেশের সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের মাঝে আর্থিক সহায়তা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। স্বৈরাচারের দোসররা বিভিন্ন কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এখন বিএনপির নামে এই চাঁদাবাজির বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা, আপনারা সাবধান। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা আব্দুল সালাম বলেন, জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না, কে কোন দল সেই মত পার্থক্য তৈরি না করার আহ্বানও জানান তিনি। আজকে দেশের এই জাতীয় ঐক্য যে সৃষ্টি হয়েছে সে ঐক্য যাতে বিনষ্ট না হয়। স্বাধীনতার পরে আওয়ামী লীগ ঐক্য বিনষ্ট করেছিল বলেই সেই 75-এর সেই পরিবর্তন হয়েছিল। আজকেও যাতে শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধা কে রাজাকার, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অমুক দল সেগুলো দেখে সারা জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন বলেই আজকে দেশকে রসাতলে ঠেলে দিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় আমাদের মধ্যে যাতে সেই বিভেদ কেউ সৃষ্টি না করে। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন কথা বলেন শেখ হাসিনার বহুল আলোচিত ফোনালাপ নিয়ে। তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছরের জেল। কি পাইছেন? আবার ইউটিউবে ছাড়ছেন, বর্ডারের কাছে আছেন, লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদ সাধ্য চোর ছিল, বাটপাট ছিল, ক্ষমতা দখল করেছে সে জোর করে, সেও তো পালায় যায় নাই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানির গাড়িবহরে আওয়ামী লীগের হামলায় একজন নিহত হয়েছেন। নিহত শওকত আলী দিদার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক। এ ঘটনায় সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 50 জন। এ সময় 10টি গাড়িতে ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে এই হামলা হয়। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান জানিয়েছেন, ঘোনাপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মী মাইকিং করে অতর্কিতে দেশি শস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে। আহত এস.এম. জিলানি ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশনারা রত্না সহ অন্য নেতাকর্মীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ভৈরবে মৌটুমি গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ইকবাল নামে একজন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়েছে। জুম্মার নামাজের পর গ্রামের কর্তাবাড়ি বংশ এবং সরকার বাড়ি বংশের মধ্যে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুপক্ষের শত শত লোকজন দেশীয় অস্ত্র, লাঠি, বল্লম, ডেটা সহ ইটপাটকেল নিয়ে মাঠে নামে। কর্তাবাড়ির নেতৃত্ব দেয় সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক এবং সরকার বাড়ির নেতৃত্ব দেয় বর্তমান সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাফায়েতুল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর শনিবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 6 সদস্যের প্রতিনিধি দলটি নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। এছাড়াও প্রতিনিধি দলে থাকবেন আলোচিত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চাহিদা, অর্থনৈতিক সহযোগিতা ও সংস্কারে কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে আলোচনা হচ্ছে, তাই ঢাকা আসার আগে ডোনাল্ড লুর দিল্লি সফরে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। দুই প্রতিবেশীর মধ্যে সুসম্পর্কের স্বার্থে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ চালু থাকাটা জরুরি মনে করে যুক্তরাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্র চাইছে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হোক। শনিবার বিকেলে প্রতিনিধি দল ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করবেন। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুরে মার্কিন প্রতিনিধি দল পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। ওই দিন বিকেলে প্রতিনিধি দলের নেতা ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন। শিল্পাঞ্চলে অস্থিরতার নামে পরাজিত ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার ষড়যন্ত্র করছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। সেই সঙ্গে দেশের মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি, লুটপাট তদন্তে চলমান প্রকল্পগুলো পর্যালোচনা জরুরি বলে মনে করেন তিনি। সকালে রাজধানীর দলীয় কার্যালয়ে বিপ্লবী ছাত্র সংহতির প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। সাইফুল হক জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্যদের মতো তার ছাত্র সংগঠনের বদিউজ্জামান এবং আব্দুল লতিফও নিহত হন। হতাহতদের স্বীকৃতি এবং মর্যাদা সময়ের দাবি। অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বৈষম্যহীন ছাত্র ও অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা জোরদার করার তাগিদও দেন তিনি। শ্রম অসন্তোষ সম্পর্কে বলেন, কোনো সচেতন শ্রমিক কারখানায় ভাঙচুর করতে পারে না, তবে শ্রমিকদের আন্দোলনকে আনসারদের বিদ্রোহের সাথে মেলানো উচিত হবে না বলেও মন্তব্য করেন সাইফুল হক। কোনো সচেতন শ্রমিক নিজের কারখানাকে ভাঙচুর করতে পারে না। কোনো সচেতন শ্রমিক সে কোনো অগ্নিসংযোগে নিজের কারখানায় যুক্ত হতে পারে না, কারণ ওই কারখানা তার হচ্ছে জীবিকার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ফলে শ্রমিক আন্দোলনের নাম করে আজকে পরাজিত ফ্যাসিবাদী শক্তি, পরাজিত পতিত কোনো শক্তি, নানা মতলববাজ, নানা ধান্দাবাজ, তারা যদি আবার ফিরে আসতে চান সে ব্যাপারে নিশ্চয়ই আমরা সচেতন থাকব। ছাত্র গণ অভ্যুত্থানের সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় 22 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গণসংহতি আন্দোলন। মোহাম্মদপুর বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে গণসংহতি আন্দোলন আয়োজিত নিহতদের স্মরণ সভায় জানানো হয়, ওই সময় 227 জন আহত হয়েছেন এবং 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, হতাহতদের তালিকা ডিজিটালাইজেশনের কাজ চলছে। এই তালিকা স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা, নিহতদের শহীদদের মর্যাদা দেয়া,
নিখোঁজদের দ্রুত খুঁজে বের করা, শহীদদের নামের তালিকা সম্বলিত স্মৃতিস্তম্ভ নির্মাণ, আহতদের রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার ব্যবস্থা সহ বেশ কিছু দাবি জানান তিনি। হামলার নির্দেশদাতা স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান তিনি। যাত্রার কথা আমরা বলছি, তখন ন্যায় বিচারকে পাটাতন হিসাবে নিতে হবে। আর সে কারণেই যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, হত্যাকারী নির্দেশদাতা শেখ হাসিনা সহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। ছররাগুলির অসহ্য যন্ত্রণায় এখনও কাতরাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ঠাকুরগাঁয় আবু সাইদ। অর্ধশতাধিক গুলি ঝাঁঝরা করে দিয়েছে তার দুই পা। এখন ঠিকমতো হাঁটতেও পারেন না তিনি। উন্নত চিকিৎসার জন্য সরকার সহ সবার সহযোগিতার দিকে তাকিয়ে তার পরিবার। ঠাকুরগাঁ প্রতিনিধি খোদাবক্স ডাব্লুর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শরীরে ছররা গুলি নিয়ে অমানবিক কষ্টে কাটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ঠাকুরগাঁয়ের আবু সাইদের জীবন। 4 আগস্ট জেলা শহরে পুলিশের ছররা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার দুই পা। আন্দোলনে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের, কিন্তু আহতদের জীবনে নেমে আসে অমানিসার অন্ধকার। সারা দেশে আহত হাজারো সংগ্রামীর এত কষ্টের বোঝা আবু সাইদের জীবনেও। বাবা পল্লী ডাক্তার জুলফিকার আলী ও মা বিলকিস বানুর একমাত্র ছেলে আবু সাইদ। শরীরে এখনও 35টির বেশি স্প্লিন্টার। লাঠিতে ভর করে কোনো রকম হাঁটতে পারেন তিনি। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাই, সেখানে পুলিশ আমাকে সামনে থেকে গুলি করে। দিনাজপুর মেডিকেলে চিকিৎসা করা হয়, সেখানে 8টা গুলি বের করে এবং বাকি আমার আরও অনেক 35 থেকে 40টারও বেশি আছে এবং আমি পায়ে ভর দিতে পারতেছি না, ভর দিলে পা ফুলে যাচ্ছে। এরপরে চিকিৎসা করতে যাই আমি ঢাকা পিজি হাসপাতালে। সেখানে দীর্ঘদিন চিকিৎসা করার পর তেমনটা উন্নতি মেলেনি। আবু সাইদের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন উৎকণ্ঠায় স্বজনরা। বাপের একটাই ছেলে, এই সংসারে হাল ধরানোর মতো ওর বাবার কেউ নেই, ছেলেটাই একমাত্র ওর বাপের সহযোগিতা করে। তার বাপ মায়ের কোনো আর্থিক অবস্থা কম, এই জন্যই উন্নত চিকিৎসা নিতে পারতেছে না। সেই জন্য সরকারের কাছে আমি আবেদন জানাবো যাতে আমার ভাইয়ের দিক একটু উন্নত চিকিৎসার জন্য যেন পা থেকে গুলি বের করা হয় এবং সঠিক যেন সুস্থতা আগের মতো আবার যেন ফিরে আসে। আমার একটাই ছেলে, আমার অনেক স্বপ্ন ছিল যে লেখাপড়া শেষ করে কিছু একটা করবে, কত আশা ছিল, কিন্তু আশা এখন ভরসা পাচ্ছি না। আমরা আশা শেষ। উন্নত চিকিৎসা করার আমার কোনো ক্ষমতা নাই, আগের মতো জীবন ফিরে পাই, যেন একটু সংসারে হাল ধরতে পারে, এটাই আমি সবচেয়ে কাছে আমার অনুরোধ, আমি সরকারের আবদার জানাই। সরকার ও বিত্তবানদের সহযোগিতায় আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার আশা ভুক্তভোগী পরিবারগুলোর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ অন্যান্য ঘটনা ঘিরে যেসব মামলা হচ্ছে সেগুলোর প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা পাওয়া না গেলে মামলা থেকে তার নাম প্রত্যাহারের ব্যবস্থা করতে বলেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে সঠিক তথ্য প্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। গত 10 সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকে এই চিঠি পুলিশের সব ইউনিটে পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের চিঠিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভার কার্য বিবরণীর বরাত দিয়ে আরও বলা হয়, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে হত্যাকাণ্ড ও অন্যান্য মামলায় তদন্ত ছাড়া কোনো সরকারি কর্মকর্তার সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে তাদের নামও প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন থানা ও আদালতে বহু মামলা হয়েছে। পুলিশি বাধা উপেক্ষা করে ভারতীয় দূতাবাসের সামনে শহীদ ফেলানী সড়কের নামকরণ করা হয়েছে। রাজধানীর বাড়িধারায় ভারতীয় দূতাবাসের সামনের সড়কে নামকরণ করে পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন প্যাক নামের একটি সংগঠন। এর আগে সড়কটির নামকরণের অনুমতি না থাকায় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ের পুলিশের সাথে সংগঠনটির নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় ভারত বিরোধী নানা স্লোগান দেন তারা। বাধার কারণে দূতাবাসমুখী সড়কের প্রবেশ পথে স্থাপন করা হয় ফেলানীর নামকরণ।
2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিএসএফ এর হাতে নির্মমভাবে নিহত হয় নাগেশ্বরীর কিশোরী ফেলানী। তার মরদেহ দীর্ঘ সময় আটকে রাখা হয় সীমান্তের কাঁটাতারে। সেই ছবি সারা বিশ্বে আরও আলোড়ন তোলে। কক্সবাজারে একদিনে রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলাদা দুটি পাহাড় ধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। টানা ভারী বৃষ্টিতে ডুবে গেছে কক্সবাজার শহরের বেশিরভাগ এলাকা। সৈকত এলাকায় হোটেল, রিসোর্ট, কটেজ জোনে জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন পর্যটকরা। তাদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। এদিকে সদরের ঝিলংচাং 2 নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিগকুলে পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দক্ষিণ ডিগকুলের মিজানুর রহমানের স্ত্রী আখিমণি এবং তার 2 শিশুকন্যা মিহা জান্নাত, নাইবা ও লতিফা ইসলাম। স্বজনরা জানান, রাতে ভারী বৃষ্টির সময় পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় তারা। পরে সেখানে গিয়ে দেখেন মাটি চাপা পড়েছে স্থানীয় বাসিন্দা মিজানুরের পরিবার। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে তার স্ত্রী ও 2 শিশু মেয়ের লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে মারা গেছে একই পরিবারের 3 জন। পাহাড় ধস ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। ঋণখেলাপি ও করখেলাপিদের পাচার করা অর্থ বিদেশ থেকে ফেরত আনার এখনই উত্তম সময়, এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর মোস্তাফিজুর রহমান। এজন্য দ্বিপাক্ষিক চুক্তি এবং দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পাচারকৃত অর্থ ফেরত সহজ না হলেও অসম্ভব নয়, এমন বিশ্লেষণ তাদের। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। অর্থ পাচারের কথা উঠলেই ঘুরে ফিরে উঠে আসে কানাডার বেগমপাড়া বা দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাজ্যের নাম। অবৈধ পন্থায় আয় করা অর্থ নানা ওসিলায় এসব দেশে পাঠিয়েছেন অনেকে। টাকা পাচারের ইতিহাস একেবারে নতুন না হলেও গেল 15 বছরে ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। এ সময়ে দেশ থেকে বেরিয়ে যাওয়া প্রায় 15 লাখ কোটি টাকার বেশি অর্থ আদৌ ফেরত আনা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও আশাবাদী নতুন গভর্নর। অ্যাসেট রিকভারির জন্য এটা বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি, হোম মিনিস্ট্রি, তারপরে ফরেন মিনিস্ট্রি, বিদেশেও তো উদ্ধার করার কাজ করতে হবে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট, দুদক ও সিআইডি সহ অন্য সংস্থা স্বাধীনভাবে কাজ করলে ফেরত আনা সম্ভব পাচারের অর্থ। এটা আনা সম্ভব, এটা যে খুব সহজ তা না, কিন্তু এটার তো বিভিন্ন দেশে এটার কিন্তু এক্সাম্পল আছে যে তারা এগুলো এনেছে। তবে সেটার জন্য একটা বড় ধরনের উদ্যোগ দরকার হবে। বিভিন্ন দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি যদি না থাকে তাহলে সেটা আমাদের করতে হবে। অর্থগুলো পাচার হয়ে গেছে, আমরা যদি মনে করি যে চলে গেছে আর ফেরত পাবো না, তাহলে ভুল। আমরা যদি তৎপর হয়ে সরকারের সদিচ্ছা থাকে যে ধরাছোঁয়ার বাইরে আর থাকা যাবে না, তখন যারা পাচার করেছেন ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করে যে দেশেই হোক, এখন পৃথিবীর প্রায় সব দেশই কিন্তু জাতিসংঘের সঙ্গে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র, সেই হিসাবে আমাদেরকে তারা সহযোগিতা করতে বাধ্য। পাচারকৃত অর্থ ফেরত আনতে তথ্য প্রমাণ সহ দেশে বিদেশে আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ এখনই শুরুর তাগিদ দেন বিশেষজ্ঞরা। যারা পাচারের সাথে জড়িত ছিলেন তাদেরকে আইনগতভাবে আমাদের আইন অনুযায়ী যে অর্থ পাচার হয়েছে তার 3 গুণ জরিমানা করার বিধান আছে, 14 বছরের জেলের বিধান আছে। কাজে আমরা চাইলে কিন্তু পারি। আমাদের বিনিয়োগ করতে হবে, আমাদের এখানকার কোর্টে প্রমাণ করতে হবে 1। 2 নম্বর হলো তারপরে যে দেশে নেওয়া হয়েছে বলে তারা সন্দেহ করছেন সেখানে যে কেস করতে হবে। তো এখন একটা সুযোগ, এটা করা সম্ভব। সুইস ব্যাংকে কাদের টাকা আছে তাদের কাছে সেটার জন্য নামের তালিকা চাওয়া, যেটা ভারত করেছে, আমরা করিনি। কে কোথায় কত টাকা পাচার করেছেন তা অনুসন্ধান করে অপরাধী চিহ্নিত করার এখনই উপযুক্ত সময় বলে মনে করেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। উত্তাপ কমছেই না চালের বাজারে। বন্যায় ত্রাণ সরবরাহের সময় কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছিল 28 জাতের চাল। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি এর দাম। এদিকে ভারত থেকে আমদানির পরও কমছে না ডিমের দর। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দামও। সবজির দাম তুলনামূলক কম থাকলেও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে অন্যান্য নিত্যপণ্য। রিপোর্ট শুভ মাহফুজের। কয়েক সপ্তাহ থেকে বাড়তি চালের দাম। বন্যার অজুহাতে দাম বাড়ার পর এখনও দাম কমছে না কোনো ধরনের চালের। মাঝখান থেকে বন্যা হওয়ার কারণে চালের দামটা, মোটা চালগুলোর দামগুলো অনেক বেড়ে গেছে। যে 28 আগে বিক্রি করছে 52-54, সেটা এখনও বর্তমান 58 থেকে 60 টাকা বিক্রি করা লাগে।
চালের মতোই অস্থিরতা ডিমের দামেও। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 155 টাকা। মুরগির দামও বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। গত সপ্তাহে ছিল 150 টাকা, এই সপ্তাহে ছিল 155 টাকা ডজন লাল ডিমের, আর সাদা ডিম 150 টাকা ডজন। ব্রয়লার 175 টাকা, তো গত সপ্তাহে ছিল 160 টাকা, এই সপ্তাহে 15 টাকা বাড়ছে। সোনালী মুরগি গত সপ্তাহে ছিল 230-40, এই সপ্তাহে 250 টাকা। মাছের বাজারেও স্বস্তি নেই। ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। তবে সবজির দাম কিছুটা নিম্নমুখী। ইলিশ দাম, মাছের দাম কমার কথা শুনতেছি, কমছে কিন্তু শোনার মধ্যেই থাকি, কিন্তু কিনতে এত দাম দেখতেছি, দাম কমে নাই। ওই বাজারে 1400 টাকা করে, ওনারা রাখতেছে 1900 টাকা। পেঁপে আছে 30 থেকে 35 টাকা কেজি, পটল, ভেন্ডি, করলা এগুলো হলো 50 থেকে 60 টাকা কেজি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম এখনও আশানুরূপ না কমায় হতাশ সাধারণ মানুষ। 6000 টাকার বাজার এক বস্তা চাল, আর এগুলা এই যে অবস্থা, এবার চলে আমাদেরই যদি অবস্থা হয়, আমাদের যারা নিম্ন শ্রেণী আছে, আমাদের থেকে কম টাকা ইনকাম করে, তো তাদের কি অবস্থা হবে? যারা মিডল ক্লাসের তাদেরও হিমশিম খাইতে হয় আর কি, যারা উপর লেভেলের তাদের তো আর সমস্যা নাই। দেশ স্বাধীন হয়েছে, তারপর সবকিছু বলে দাম কমবে, আর দাম দিয়ে আরো বাড়ছে। ওই বেটি তো নিয়ে গেছে, দেশটাকে লুড়ি পুড়ে তার হামলা কামলারা লুড়ি নিয়ে গেছে। ওই সিন্ডিকেট থেকে আমাদের বাড়িতে হবে এবং ভাঙতে হবে। নিত্যপণ্যের দাম সবার নাগালের মধ্যে আনতে সরকারের বিশেষ নজরদারির দাবি মানুষের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। নাশকতার মামলায় ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শহরের আরাবপুর জামতলা এলাকায় নিজ বাসা থেকে বৃহস্পতিবার রাত 12টার দিকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। র্যাব জানায়, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ সহ নাশকতার 2 মামলার প্রধান আসামি নায়েব আলী জোয়ারদার আরাবপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব ও সেনাবাহিনী। নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ারদারকে গ্রেফতার করা হয়। রাতেই ওই 2 মামলায় গ্রেফতার দেখিয়ে সদর থানায় সোপর্দ করা হয় তাকে। পরে সকালে তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হলে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। সড়কে আয়োজন করে মানুষ হত্যা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, নতুন সরকারের সুফল পাচ্ছে না জনগণ। সকালে জাতীয় প্রেস ক্লাবে যাত্রী অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আলোচনা সভায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের 15 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করলেও সড়কে মানুষকে স্বস্তি দিতে ব্যর্থ হয়েছে। মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, বিগত সরকারের সময়ের সড়কে সীমাহীন লুণ্ঠন হয়েছে। চালকের লাইসেন্স, গাড়ির ফিটনেস থেকে শুরু করে সব জায়গায় ছিল দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের 1 মাস পার হয়ে গেলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি বলে মন্তব্য করেন তিনি। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই আইনে পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। যদি ফিটনেস ঠিক করি, লাইসেন্স ঠিক করি, ড্রাইভারদের তাদের মর্যাদা করি চাকরির জন্য, সড়কগুলো যদি আমরা ঠিক করি, সিগন্যাল যদি সবাই মানলি, এই দুর্ঘটনা কমিয়ে আনা, এটা নিয়তি না, এটা আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাওয়ার ব্যাপার না, এটা আমাদের মানব সৃষ্ট, এটা ব্যবস্থাপনার সংকট। এই ব্যবস্থাপনাকে ঠিক করে মানুষের হত্যার আয়োজনটা অনেকখানি সড়কে কমানো সম্ভব। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস করেছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকা। সকালে মোহাম্মদপুর কাদেরিয়া তুয়াবিয়া আলিয়া মাদ্রাসা থেকে শোভাযাত্রাটি বের করা হয়। মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ গেট, শিয়া মসজিদ, রিং রোড ও শ্যামলী ঘুরে আবার মাদ্রাসায় গিয়ে শেষ হয়। রং বেরঙের প্ল্যাকার্ড নিয়ে সুন্নিয়া ট্রাস্টের সদস্যরা জশ্নে জুলুসে অংশ নেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন আওলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ। এ সময়
তারা বলেন, আদর্শ মানুষ করতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের বিকল্প নেই। রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজ বিশ্বে মুসলমানদের দুরবস্থা উল্লেখ করে তারা বলেন, এই থেকে পরিত্রাণ পেতে হলে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে। শোভাযাত্রা শেষে মাদ্রাসার প্রাঙ্গণে মাহফিল শেষে বাংলাদেশ সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। তীব্র ভাঙন চলছে ভৈরবের মেঘনায়। ঘরবাড়ি, রাস্তাঘাট সহ নদীগর্ভে চলে গেছে নানা স্থাপনা। হুমকিতে কয়েক হাজার বস্তা সারসহ বিএডিসি গোডাউন ও যমুনা অয়েল কোম্পানি। ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভৈরবে ভাঙছে মেঘনা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ১৩০ মিটার ভূমি, ২০টি কাঁচা ঘর, যমুনা অয়েল কোম্পানির একাংশ সহ বেশ কিছু স্থাপনা। ঘর ভেঙে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছেন অনেকে। মানে কোনো কিছু বার করতে কোনো কিছু বার করতে পারি না। আমার সাইডটা ঘর নদী থেকে পয়সা গেছে, কিছু জিনিস ভাঙা ফিরে গেছে আর কিছু জিনিস উদ্ধার করে আমরা নিয়ে গেছি। মানে ঘরের দিকবার যা আছে ঘর আছে ভাঙা ফিরে যাইতেছে, উদ্ধার করার মতো সম্ভব হইতেছে। ভাঙনের হুমকিতে সরকারি গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা আসার পরে ইমার্জেন্সি ভাবে জিও ব্যাগের ব্যবস্থা করতেছি। তো আমরা ইনশাল্লাহ কাজ শুরু করবো জিও ব্যাগ করে আর কি মোটামুটি প্রোটেকশনের জন্য চেষ্টা করবো। তেলের ডিপো রয়েছে, প্রথম একটা যমুনা অয়েল ডিপো রয়েছে, আর একই সাথে রয়েছে বিএডিসি সারের গুদাম। তো আমরা সামগ্রিক বিষয়টি নিয়ে আমরা আমাদের জেলার যে পানি উন্নয়ন বোর্ডের ডিএক্সএম মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি, জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি। ওনারা দ্রুতই জিও ব্যাগ সহ ব্লকের ব্যবস্থা করছেন। আর এই মুহূর্তে যেহেতু বিএডিসি গুদামটিতে প্রায় সারে পরিপূর্ণ রয়েছে, তো আমরা বিএডিসির এক্সএম মহোদয়ের সাথে কথা বলে যেটি জেনেছি যে উনি এই বিষয়ে যদি প্রয়োজন হয় দ্রুতই এই গুদামটি খালি করবেন, যাতে আমরা এই ভিতরে যে সারগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে নিতে পারি। ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের হিস্সা তরুণ নেতৃত্বের করণীয়, এ নিয়ে নাগরিক সংলাপ হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে বাংলাদেশ স্টাডি ফ্রম বিডিএসএফ এর উদ্যোগে এই সংলাপে অংশ নেন তুরস্কের আঙ্কারা ইলদিরিম বেয়াজিদ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ভূরাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে পরিবর্তিত বিশ্বে বাংলাদেশকে একটি শক্তিশালী পাবলিক ডিপ্লোম্যাসি প্রণয়নের উপর জোর দেন তিনি। সংলাপে অংশ নেন লেখক ও অর্থনৈতিক বিশ্লেষক জিয়া হাসান, বিডিবিএস এর সভাপতি সাবেদিন ইব্রাহিম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালি প্রিন্স বলেছেন, গণহত্যাকারী শেখ হাসিনা দেশ, জনগণ ও গণতন্ত্রের শত্রু। ভারতে বসে নিত্য নতুন ষড়যন্ত্র করছেন। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রুত রাষ্ট্র সংস্কার করে একটি ফলপ্রসূ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকে চরমনায়। বিকালে মোহাম্মদবাগ চৌরাস্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা শাখার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। বলেন, 16 বছরে আওয়ামী লীগ দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সেই সকল দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, দেশে চাঁদাবাজ সিন্ডিকেটের মূলোৎপাটন করা হবে। পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বটতলা চত্বরে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। পঞ্চগড় নিয়ে কেউ ষড়যন্ত্র করলে 4 দেশের সীমান্ত তেতুলিয়া বাংলা বান্ধা বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ শিক্ষার্থী বাগেরহাটের আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করে হত্যার বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম। বিকালে সিয়ামের কবর জিয়ারত শেষে স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলেন তিনি। আশ্বাস দেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে গণহত্যার বিচারের। আশুলিয়ায় বন্ধ পোশাক কারখানা শনিবার থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে বিজিএমইএ। জামগড়ায় শ্রমিক জনতার সমাবেশে এ ঘোষণা দেন বিজিএমইএ এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। এ সময় তিনি শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান এবং এই শিল্প রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার খেলা সংবাদ। ক্রিকেট, ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে দায়িত্ব নিয়ে খেলতে হবে টাইগার ব্যাটারদের, বলেছেন বাংলাদেশ টেস্ট দলে প্রথমবার ডাক পাওয়া জাকের আলী অনিক। তার চোখে জাতীয় দলে খেলাটা স্বপ্নের মতো। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তিনি। ভারতের বিপক্ষে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর পরিকল্পনায় টেস্ট দলে নেওয়া হয় জাকেরকে। মানিক মাহমুদের রিপোর্ট। জাতীয় দলে জাকের আলী অনিকের অভিষেক টি-20 ফরম্যাটে। এখন পর্যন্ত লাল সবুজ জার্সিতে খেলেছেন 17টি ম্যাচ। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন অনেক দিন ধরে। পারফরমেন্স আহামরি কিছু নয়, সে অনিকই এবার সুযোগ পেলেন টাইগারদের টেস্ট স্কোয়াডে। উইকেট কিপার ব্যাটসম্যান অনিক লাল বলের দলে জায়গা পেয়েছেন পেসার শরীফুলের রিপ্লেস হিসেবে। তবে যার বিকল্পই হোক, সুযোগ পেলে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত জাকের আলী। ভারতের বোলিংয়ের বিপক্ষে মিডল অর্ডারের ভরসা হয়ে উঠতে চান তিনি। আর ফার্স্ট ক্লাস আমি 2017 সাল থেকে খেলতেছি। আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করি সবসময়, যে ফরম্যাটই হোক ডোমেস্টিক। ভালো একটা ফিলিং আমি মনে করি যে টেস্ট ক্রিকেট সবারই একটা স্বপ্ন থাকে খেলা। সিলেকশন যেহেতু হয়েছে, ওনারা প্রিপেয়ার্ড মনে করেছেন বলে আমাকে সিলেকশন করেছেন। তো এখন আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব। তো তাদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা চলতেছে, যারা যারাই খেলবে। তো নিজের প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এই চ্যালেঞ্জের মধ্যে যদি রান করা যায় আমার মনে হয় যে অনেক ভালো কিছু হবে। সময়ের সাথে অনেকটাই পরিণত হচ্ছেন জাকের আলী অনিক। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি নিজেকে মানিয়ে নিচ্ছেন লঙ্গার ভার্সনেও। ভারতের বিপক্ষে টাইগাররা লড়াকু ক্রিকেট খেলবে বিশ্বাস তার। যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুবই ভালো গিয়েছে, সেই কনফিডেন্সটা অবশ্যই থাকবে। আমার কাছে মনে হয় যে এই বছরও আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন যেটা কখনো আগে করতে পারিনি এজ এ টিম, এটা করার চেষ্টা থাকবে। চ্যালেঞ্জ তো সব দিক দিয়েই থাকবে। তাদের ব্যাটিং লাইন আপও তো অনেক ভালো। দেখেন, আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, দেখেন আমরা আমাদের লাস্ট 2টা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি। বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল। আমরা স্ট্রাগল করি ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে। ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মিরপুর স্টেডিয়ামে প্রস্তুতি চলছে বাংলাদেশের। ঘরের মাটিতে শনিবারই তাদের শেষ অনুশীলন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। আর্চারি কোটা প্লেস নিয়ে অলিম্পিকে আর অংশ নেবে না বাংলাদেশের আর্চাররা, বলেছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। ইউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের চলমান ক্যাম্পের খোঁজ খবর নিতে টঙ্গীর আর্চারি ট্রেনিং সেন্টারে যান আর্চারি ফেডারেশনের কর্তারা। প্যারিস অলিম্পিকে অংশ নিয়ে পদক না পেলেও হতাশ নন আর্চার সাগর ইসলাম। আসন্ন ইউথ এশিয়ান আর্চারিতে লড়াইয়ে প্রস্তুত নিচ্ছেন তিনি। তার সাথে প্রস্তুত হচ্ছেন আলিফ, শিমু, সোনালীদের মতো আরও 11 জন। 27 সেপ্টেম্বর থেকে চাইনিজ তাইপেতে বসছে এশিয়ান যুবা তীরন্দাজদের সবচেয়ে বড় এই আসর। এশিয়ার 35 দেশের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে কোরিয়া, ভারতের মতো বিশ্বসেরা দলগুলো। টুর্নামেন্টে স্বর্ণপদক জয়ী 3 লাখ টাকার অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে ফেডারেশন। আর্চারিতে কোটা নয়, যোগ্যতা অর্জন করেই পরবর্তী অলিম্পিকে খেলতে পারবে বাংলাদেশ, আশা সাধারণ সম্পাদকের। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির নামে চাঁদাবাজি করছে অনুপ্রবেশকারীরা, অভিযোগ নেতাদের। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়ি বহরে আওয়ামী লীগের হামলা, 1 জন নিহত, সাংবাদিক সহ আহত অন্তত 50 জন। কাল ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল, আলোচনা হবে বহুমাত্রিক বিষয়ে, দুদেশের সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচনের আশা। কক্সবাজারে একদিনে রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টি, পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ 6 জনের প্রাণহানি। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার এখনই সময়, ডক্টর মোস্তাফিজের মন্তব্য। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার তাগিদ ডক্টর ইফতেখারুজ্জামানের।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।